আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক সংলাপ শুরু, এখনও যোগ দেয়নি জামায়াত ইসলামী। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা, জুলাই আগস্ট হত্যায় ন্যায় বিচারের আহ্বান। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার, সাংবাদিক সহ নিহত অনেকে, অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। এবং গল টেস্টে প্রথম সেশনে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ, অভিষেকে লঙ্কান স্পিনার থারিন্ডু রত্নায়কের উইকেট লাভ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আল্লাহর উপর ভরসা রেখে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবেন তিনি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্ট হত্যা মামলায় ন্যায় বিচার দেখতে চান তারা, যেন আন্তর্জাতিক মহলে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাওয়া অভিযোগ ও অভিযোগের সংখ্যা, দ্রুত বিচার ও নিষ্পত্তি এবং কাজের চাপ বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে ৮ই মে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রজ্ঞাপন জারির প্রায় ১.৫ মাসের মাথায় রীতি অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকদের সংবর্ধনা জানায় প্রসিকিউশন কার্যালয়। অনুষ্ঠানে ছিলেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর ও অন্য আইনজীবীরা। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, পক্ষপাতহীনভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বিচার কাজ পরিচালনা করবেন। এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে, সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হতে পারে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপ চলছে। প্রথম পর্যায়ের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য গঠনে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন জান্নাতুল বাকা কেকা, আমরা কথা বলছি তার সাথে। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক সংলাপে কোন কোন দল অংশ নিয়েছে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আলোচনা শুরুর পর এই মধ্যাহ্নের বিরতি শুরু হয়েছে এবং মধ্যাহ্নের বিরতিতে এসে আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উনি এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে ব্রিফিং করেছেন। তিনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তারা আজকে যে আলোচনা হয়েছে সেখানে মূলত দুটি বিষয়ে
করেছেন। 2-3টি বিষয়ে আলোচনা হয়েছে, ইতিমধ্যে 2টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে যে 70 অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে সেটা হলো আকসা ভোট এবং অর্থ বাজেট ছাড়া 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলো নিজ দলের পক্ষেও বা স্বাধীনভাবে মতামত দিতে পারবে, এইটা একটি বিষয়। আরেকটি বিষয় তিনি গতবারের মতো এবারও বলেছেন যে স্বাধীন সংবিধানে যে নারীর জন্য আসন সংরক্ষিত করে রাখা হয়েছিল 50টি, সেটার পক্ষেও তারা এখনো একমত এবং তারা বলছেন যে প্রয়োজনে পারে, কিন্তু প্রক্রিয়াটা কি হবে, সরাসরি নির্বাচন হবে না সংরক্ষিত আসনেই থাকবে, এই বিষয়টা নিয়ে এখনো তারা আলোচনা হয়নি। আরেকটি বিষয়ে তিনি কথা বলেছেন, সেটা বললেন যে কি বলে হচ্ছে ওই যে সংসদীয় স্থায়ী কমিটি যে কমিটি আছে সেই কমিটিতে বিরোধী দল থেকে সবগুলো সভাপতি পদ দেওয়ার কথা বলেছিল সংস্কারে। সেখানে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনে যে দলগুলো যে পরিমাণ আসন পাবে তার ভিত্তিতে সমানুপাতিকভাবে তার ভিত্তিতে সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদ হিসেবে নিয়োগ মনোনয়ন দেয়া যেতে পারে, এই একটা বিষয়ে কথা বলেছেন। আরো একটি জানিয়ে রাখি যে আজকে কিন্তু বৃহৎ যে আলোচনা হচ্ছে এর মধ্যে 30টি দলের মধ্যে 29টি দল এসেছে এবং জামাতে ইসলামী বাংলাদেশ এখনো যে তারা আসলে আজকের আলোচনায় উপস্থিত থাকবে কিনা বা নেই, এটা বলতে পারি নেই, এবং তারা আসবেন কিনা বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট আমাদের কাছে কোনো তথ্য নেই। আলাবি কেকা, আপনাকে ধন্যবাদ। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন জান্নাতুল বাকিয়া কেকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ভোটের সময় নিয়ে ঘোষণা আসতে পারে। দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি জাতিকে সবকিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে, একে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। রাহুল রায়ের রিপোর্ট। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পরদিন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়া ও কৃষি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি। সরকারের সাথে নির্বাচন কমিশন কথা হবে এই ব্যাপারে, দিনক্ষণ যেটা সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে, নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে, আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমির খসরু। সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মতৈক্য না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে, আমি অতটুকুই বলছি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা, সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না। ভালো কিছুর জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদে দায়িত্ব নিচ্ছেন না বলে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সোমবার নগর ভবনে যে সভা হয়েছে তা কেবল নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবা চালু রাখার জন্য। দুর্নীতি দমন কমিশনকে নগর ভবনে দুর্নীতির অনুসন্ধান করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে প্রতীকী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। অবৈধভাবে মেয়রের পদ আটকে না রেখে দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। একটি দাবি যে আমাদের নগর পিতা হিসেবে আমাদের প্রিয় নেতা ইশরাক সাহেবকে আমরা দেখতে চাই। নগর জীবনের দুর্বিষহ কেটে ওঠার জন্য ঢাকাবাসীর দাবির মুখে মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। একজন প্রশাসকের থেকে যোগ্য কি উনি না? আমার প্রশ্ন এটা, নির্বাচিত একজন মেয়র আমাদের। প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নগর ভবন যারা ছাড়তে চাইছেন না তাদের উদ্দেশ্য কি তা জাতির সামনে তুলে ধরতে হবে।
আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এদিকে এগিয়ে যেতে পারেন না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ধরনের দুর্নীতিবাজ এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল। নগর ভবনের বেহাল দশার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা দায়ী উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। দাবি না মানলে রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। গলে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 45 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম 14 করে আউট হন। রানের খাতা খুলতে পারেননি আরেক ওপেনার এনামুল হক বিজয়। একবার লাইফেও উইকেটে টিকতে পারেননি মুমিনুল। 4 বাউন্ডারিতে 29 রান করে আউট হয়েছেন তিনি। এরপর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও ক্যাপ্টেন নাজমুল শান্তর পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেই 80 স্পর্শ করেছে তাদের পার্টনারশিপ। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইসরায়েল ইরান সংঘাত সরকার পর্যবেক্ষণ করছে। সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কারণে এখন পর্যন্ত অর্থনীতিতে প্রভাব পড়ার মতো পরিস্থিতি হয়নি, তবে স্বাভাবিকভাবেই এর বিরূপ প্রভাব পড়বে। এখন পর্যন্ত চলতি দামেই আমদানি করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে এলএনজি ও সার আমদানি কার্যাদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়লেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলেও তিনি জানান। আপাতত বাট আমরা অবজার্ভ করছি যে যুদ্ধটা বেশি দিন চলে, এটা যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রেশার যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে, কিন্তু ভবিষ্যৎ যখন আমরা যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। চট্টগ্রামের বাঁশখালী প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্রোন প্রযুক্তি আরও এগিয়ে নিতে সরকারের কাছে সর্বাত্মক সহায়তা চেয়েছেন নির্মাতা আশির উদ্দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৈছড়ি ইউনিয়নের তরুণ উদ্ভাবক আশির উদ্দিন 2016 সাল থেকে বিমানসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন তৈরির কাজ করছেন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স নামে একটি ল্যাব। ইতিমধ্যে বানিয়েছেন বিমানের বিভিন্ন মডেল সহ 10 ধরনের ড্রোন। খনিকে যদি অনেকখানি বড় ধরনের লেবার অনেকখানি সুযোগ সুবিধা করি তারা আরো আগুয়ে যাবে বলে আশা করি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন যে এই যে ও যে পরিমাণ ড্রোনগুলো বানায় সেগুলা আপনার হচ্ছে ওয়েট ক্যারি করতে পারে। ড্রোন নির্মাণের খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের শীর্ষ নেতারা। শুধু আমরা নয়, এই বাঁশখালী যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে এবং তারেক রহমান বলেছেন উনি এসব আবিষ্কারদের পাশে থাকবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে। আশির উদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে। প্রয়োজনীয় সহায়তা পেলে তার নির্মিত ড্রোন 100 মাইল অতিক্রম করে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারবে বলে দাবি করেন আশির উদ্দিন।
আমার এখান থেকে ধরেন চিটাগং পাঠানোর দরকার হয়, আমার এই ড্রোনটা 2 কেজি 5 কেজি এই ধরনের প্যালট কিছু নিয়ে আমি এখানে ম্যাপিং করে দিলাম, জাস্ট ড্রোনটা টেক অফ হয়ে গেল, সে উড়ে গেল, সে নির্ভুলভাবে উড়ে যাবে, নির্ভুলভাবে চলে আসবে, সাথে সাথে কোন জায়গায় থাকবে সেটির ফুল গুগল ম্যাপ কিন্তু আমার এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। আশিরউদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি নেতারা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা। সে সময় বুধবার প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিল বের করার কর্মসূচি ঘোষণা করা হয়। সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা। এরপর মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন তারা। সেখানে বক্তব্য দেন বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির, মোহাম্মদ নুরুল ইসলাম ও অন্যরা। মূল কথা তিনটা, আমরা এই দাবি, এই অধ্যাদেশ বাতিল, এই বিশেষ সুবিধা প্রতারণার সুবিধা হিসেবে গণ্য করা হয়েছে, আমরা এটা চাই না, আমরা চাই 50% মহার্ঘ ভাতা। 3 নম্বর হলো ফ্যাসিস্ট সরকারের দোষর যারা আছে তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। 3টা কথা শেষ। আর একটা অ্যাডভান্স কথা বলে রাখছি, আমরা শুধু একটু বলে রাখলাম যে আমরা কিন্তু 8টা বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলায় আরও 56 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জনই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে সহায়তা নিতে গিয়েছিলেন তারা। গাজা কর্তৃপক্ষ সমালোচকদের মতে এই ত্রাণ কেন্দ্রগুলো মানব কসাইখানা। 27 মে থেকে কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে গিয়ে 300-র বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও তাপ প্রবাহে নোয়াখালীর বিভিন্ন খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি। আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে মুরগির মাংস ও ডিম উৎপাদন। খামারিদের অভিযোগ, বিভিন্ন সময় তারা ক্ষতির মুখে পড়লেও প্রাণী সম্পদ দপ্তর থেকে সহযোগিতা করা হয় না। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। নোয়াখালীর 9 উপজেলায় শুরু হয়েছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। একদিকে বিদ্যুতের সমস্যা, অন্যদিকে প্রচন্ড তাপদাহে বিপাকে পড়েছেন জেলার পোল্ট্রি খামারিরা। কদিন ধরে মানে এরকম কারেন্ট যায়, কারেন্ট হয়, 1 ঘন্টা কারেন্ট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কারেন্ট পাই না। বিদ্যুৎ না থাকার কারণে অতিরিক্ত গরমে মরগ স্টক করতেছে, যার কারণে কোরবানি ঈদের পর থেকে আমার 4000 মুরগি থেকে প্রায় 800-900 মুরগি স্টক করে মারা গেছে। ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে। মুরগির পানি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের খাদ্য সংগ্রহ করা যায় না। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরিষ্কার মোটরের পানি এটা কারেন্ট ছাড়া আমরা আনা সম্ভব হচ্ছে না, যার কারণে ভালো পানিও দিতে পারতেছি না, আর মুরগি গরমের কারণে পানিও ছিটাতে পারতেছি না। 2000 মুরগিতে 4-500 মুরগি আছে, আর যে 16টা মারা গেছে 16টা পুঁতে ফেলছি। গরমে কিছু কিছু খামার আমার কেন আসছে যে তার ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায়, ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না, তাদের আমাদেরকে জানায়ও নাই। আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব। আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায়। বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল। হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী, বিরূপ প্রভাব পড়ছে পুরো বাস্তুতন্ত্রে। আর এতে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। নূর আলমের ভিডিওচিত্রে সরোজ আজম মানিকের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস ও সুনামি থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করে প্যারাবন,
কিন্তু চিংড়ি চাষ সহ নানা কারণে উপকূলীয় এই বন উজাড় করে দখল করেই চলছে প্রভাবশালীরা। ফলশ্রুতিতে দিন দিন কমে যাচ্ছে উপকূলীয় বনাঞ্চল। এই উপলক্ষে কক্সবাজারে উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক গণশুনানি করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানিতে অংশ নিয়ে এই বিষয়ে খসড়া চূড়ান্ত জানিয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টরা। সদর উপজেলা ভূমি অফিস আর একটা খুরুশকুল, এই দুইটা উপজেলা, এই দুইটা ইউনিয়ন ভূমি অফিস আমাদেরকে জাস্ট ফাইনালাইজ করলে আমরা এটা গেজেট আকারে প্রকাশ করব। তখন কোন ডাক খতিয়ান কোনটা অবস্থিত, কোনটার মধ্যে ইসি আছে সেটা আমরা বের করে বলতে পারবো। উপকূলীয় বন রক্ষা করেই টেকসই উন্নয়নের কথা জানিয়েছে বন বিভাগ। এই উদ্বোধনের কমিটি হয়ে গেছে এবং আমরা সিঁড়ি পেয়ে গেছি, তো আমরা এগুলা পর্যায়ক্রমে উদ্ধারের কার্যক্রম শুরু করবো। এখন অবৈধ দখলে থাকা 30,000 একরের প্যারাবন পুনরুদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ইলিগাল অকুপেন্টস আছে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব, তাদেরকে ড্রাইভ অ্যাওয়ে করব এবং তাদেরকে নানাভাবে মামলা মোকদ্দমায় আমরা তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনব। প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তাই এই বন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক সংলাপ শুরু, এখনো যোগ দেয়নি জামায়াতে ইসলামী। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা, জুলাই আগস্ট হত্যায় ন্যায় বিচারের আহ্বান। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার, সাংবাদিক সহ নিহত অনেকে, অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। এবং গল টেস্টে প্রথম সেশনে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ, মুশফিক শান্তর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখন করার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।